সিনেমা, ড্রামা, সিরিজ শুধুই কি এন্টারটেইনমেন্ট নাকি কমিউনিকেশন, কানেকশন, ইনফরমেশন? সিলভার স্ক্রিন কিংবা ওটিটি প্ল্যাটফর্ম, হাজার গল্পের হাজার উপস্থাপনা, অ্যাকশন, ড্রামা, অ্যাডভেঞ্চার, রোম্যান্স, সারা দুনিয়ায় নজরদারি। আমরা জানাবো, সিদ্ধান্ত আপনাদের। জায়ান অ্যান্ড মাইজা প্রেজেন্টস বায়োস্কোপ 24, সাথে আছি সামিয়াল মেহেদি। এবারে ঈদে মুক্তি পাওয়া বাংলা সিনেমা পরাণের কথা দিয়েই আজকের গল্প শুরু। এই সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি, অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মিম, শরীফুল রাজ, ইয়াশ রোহান, রোজি সিদ্দিকী, শহীদুজ্জামান সেলিম। মার্ডারটা করছিলেন কেন? আমাদের আশপাশের ঘটে যাওয়া চাঞ্চল্যকর সব ঘটনা থেকে নাটক, সিনেমা, ওয়েব সিরিজ ইদানিং বেশ নির্মিত হচ্ছে। আর এটাও ঠিক যে সত্য ঘটনা অবলম্বনে যে কোনো কিছুর প্রতি দর্শকের কিন্তু একটা আলাদা আগ্রহ থাকে। যারা পরাণ সিনেমার ট্রেলার দেখেছেন তারা সবাই ধরতে পেরেছেন আমাদের দেশে ঘটে যাওয়া আলোচিত এক ঘটনার অবলম্বনেই তৈরি হয়েছে এই সিনেমা। তবে সেই ঘটনার হুবহু কোনো চিত্রায়ন কিন্তু পরাণ নয়। রায়হান রাফি এখানেই তার নির্মাণের এবং গল্প বলার যে দক্ষতা তা চমৎকারভাবে দেখিয়েছেন। এবারের ঈদে বহুদিন পর দর্শক বলেছেন যে তারা চমৎকার গল্পের একটি সিনেমা দেখেছেন। প্রেক্ষাগৃহেও প্রদর্শকদের মুখে হাসি ফুটেছে এবং এই সাফল্যের জন্য পরাণ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রগুলোয় যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই প্রশংসার দাবিদার। অনেকটা লম্বা সময় পর সিনেমা নিয়ে এসেছেন পরিচালক রায়হান রাফি, আর এই কাজে তিনি শিল্পীদের কাছ থেকে সেরা পারফরমেন্স যে বের করে নিয়ে এসেছেন তা বলতেই হবে। তোমাকে ওই গাধার সাথে আমি প্রেম করব? হ্যাঁ, এই সিনেমার কাহিনী তিনজনকে নিয়ে। মফস্বল শহরে পড়াশোনায় অমনোযোগী একদম গার্ল নেক্সট ডোর উচ্ছল তরুণী অনন্যা, প্রভাবশালীদের ছত্রছায়ায় এলাকায় একটা ত্রাস হয়ে ওঠা বখাটে একটা ছেলে রোমান, এবং রোমানের একেবারেই অপোজিট নিরীহ ভদ্র টাইপের একটা তরুণ সিফাত। এদের ত্রিভুজ প্রেম, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কিছু ম্যাসাকার, এই নিয়ে এই সিনেমার গল্প এগিয়েছে। গল্পে যেটা দেখা যায় যে পরীক্ষায় নিয়মিত ফেল করতে থাকার কারণে অনন্যাকে তার বাবা বলে দেন, যেটা আমাদের খুবই কমন একটা, যে পরের বার ফেল করলে কিন্তু বিয়ে দিয়ে দিবে। তো অনন্যার পিছনে লেগে আছে হচ্ছে পাড়ার ত্রাস রোমান। তো রোমানের সাহায্য নিয়ে পাশ করে নিজেকে উদ্ধারের জন্য অনন্যা যা করে যে সে রোমানের ক্ষমতার একটা সাহায্য নেয় এবং সেই সাহায্য নিয়েই সে পরীক্ষায় উতরে যায়, এবং তারপরে রোমানের সাথে তার প্রেমে মশগুল হতে থাকার মধ্যে থেকে গল্প এগিয়ে যেতে থাকে। অপ্রত্যাশিত কিছু জটিলতা শুরু হয় এবং এই কারণে রোমানের সঙ্গে দেখা যায় যে তার সম্পর্কের আবডালে রোমানের পুরোই বিপরীত ঘরানার একটি ছেলে সিফাতের উপস্থিতি রয়েছে। নিখাত প্রেম, প্রেমের জটিলতা, স্বার্থ, বিভ্রান্তি, বিরহ, ঘটনা দুর্ঘটনার এক গল্প পরাণ। কাস্টিং, সেট, ডিজাইন কিংবা পারিপার্শ্বিক আরও বিভিন্ন আয়োজন দেখলে বোঝা যায় যে পরাণ খুব বিশাল বাজেটের ব্যয়বহুল কোনো সিনেমা নয়। তবে গল্প আর পারফরমেন্স পরাণের সমস্ত সীমাবদ্ধতাকে ভুলিয়ে রেখেছে দীর্ঘ সময়। মুখ্য তিনটি চরিত্রে শরীফুল রাজ, বিদ্যা সিনহা সাহা মিম এবং ইয়াশ রোহান তারা খুবই ভালো কাজ করেছেন। তাদের চমৎকার পারফরমেন্স এবং পারস্পরিক সংযোগই বলতে হবে যে এই সিনেমার মূল চালিকা শক্তি। একই সাথে দুর্দান্ত অভিনয় করেছেন রোজি সিদ্দিকী। তার ক্ষমতাধর যে অ্যাপিয়ারেন্স সেটা এই সিনেমাকে একেবারেই ভিন্ন একটা মাত্রায় নিয়ে গেছে আমি বলবো। সিনেমার গানগুলো আমার কাছে ভালো লেগেছে। সব মিলিয়ে মফস্বলের সাধারণ জীবনের এমন একটি গল্প কিন্তু আমাদের আশপাশেরই গল্প, আমাদের চেনা জানা গল্প, এবং আমি বলবো যে এই সিনেমা আমাদের ইন্ডাস্ট্রি এবং দর্শকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য। আপনাদের যদি সময় সুযোগ হয় তাহলে অবশ্যই সিনেমাটি হলে গিয়ে দেখে ফেলবেন। সিকুয়েল তৈরি করা মোটেও সহজ কোনো কাজ নয়। আগের ছবির সঙ্গে গল্পের তাল যদি না মেলে তাহলে কিন্তু ভুল হয়ে যায়, আর এই ভুলটাই বোধহয় করে ফেলেছেন খুদা হাফিজ চ্যাপ্টার 2 সিনেমার পরিচালক ফারুক কবির। চলুন জেনে নেই কেমন হয়েছে খুদা হাফিজ চ্যাপ্টার 2। খুদা হাফিজ তোমারা। অ্যাকশন ছবি যারা পছন্দ করেন তারা সিনেমা হলে গিয়ে খুদা হাফিজ চ্যাপ্টার 2 দেখতেই পারেন। তবে তার আগে কিছু কথা জেনে নেওয়া প্রয়োজন। বিদ্যুৎ জামওয়াল অভিনীত এবং ফারুক কবির পরিচালিত নতুন এই ছবিতে তেমন কোনো নতুনত্ব নেই। পুরনো গল্পই যেন নতুন বোতলে তিনি পরিবেশন করেছেন। এই ছবি অভিনয়ের ছবি একেবারেই নয়, তবুও নার্গিস চরিত্রে সিবালিকা ওবেরয় বেশ ভালো। অ্যাকশন ছাড়া বিদ্যুতের তেমন কিছু করার ছিল না। শেষমেশ বলা যায়
খুদা হাফিজ চ্যাপ্টার 2 একেবারে অ্যাকশন ঘরানার ছবি। ব্যাপারে বিদ্যুৎ আপনাদের খুব একটা নিরাশ করবে না। সিন্ডিকেট, শিহাব শাহিনের সিন্ডিকেট। শিহাব শাহিনের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় এই সিরিজটি প্রযোজনা করেছেন রেদওয়ান রনি। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ঈদের দিন থেকে এই সিরিজটি স্ট্রিমিং হচ্ছে। আমার সব কথা কিন্তু তোমাকে বলে রাখছি, কষ্টের কথা। আফরান নিশো, নাজিফা তুষি, তাসনিয়া ফারিন, নাসির উদ্দিন খান, শতাব্দী ওয়াদুদ উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন সিন্ডিকেটে। সিন্ডিকেটের গল্প শুরু হয় বিপদগ্রস্ত এক তরুণীকে নিয়ে, যার নাম জিশা। সে একটি ব্যাংকে কর্মরত। তার প্রেমিক আদনানও একই ব্যাংকে আরেকটি বিভাগে কাজ করে। মফস্বল থেকে উঠে আসা জিশা আকর্ষণীয়, ব্যক্তিত্বময় এবং অনেকেরই আকাঙ্ক্ষিত একজন নারী। অন্যদিকে ছোটবেলা থেকে আদনান একটু ভিন্ন রকম। অ্যাসপারগাস সিনড্রোমের কারণে তাকে 8-10 জন রেগুলার মানুষের থেকে একটু ভিন্ন রকম দেখায়। স্বর্ণা, সে আদনানের ছোটবেলার বন্ধু। একই ব্যাংকে সে নিজেও উচ্চপদস্থ একজন কর্মকর্তা। কোনো একটি ঘটনা নিয়ে, যা কেউই জানে না, জিশাকে খুবই আতঙ্কিত এবং অস্বাভাবিক আচরণ করতে দেখা যায় সেই ঘটনার প্রভাবে। এবং এই নিয়ে সে আদনানের সাথে কিছুই বলতে চায় না। যোগাযোগে উল্টাপাল্টা অবস্থা হয়, আর এমন এক পরিস্থিতিতে এক মর্মান্তিক ঘটনা ঘটে। এবং সেখান থেকেই বলা যেতে পারে সিন্ডিকেটের আসল গল্পে আস্তে আস্তে ঢুকতে শুরু করবেন দর্শক। সারাদিন কোথায় ছিল? অন্য সব কিছু সাইডে রেখে সবার আগে যেটা বলতে হবে যে সিন্ডিকেট হাইলি ড্রামাটিক, খুবই আয়োজন করে নাটকীয়ভাবে বানানো একটা সিরিজ। প্রত্যেকটা দৃশ্যে এই ড্রামাটিক উপস্থাপনার প্রচেষ্টা ছিল। অনেক সময় আপনার তাতে মুগ্ধবোধ হতে পারে, আবার অনেক সময় একটু বেশি বেশিও মনে হতে পারে। কিন্তু এই সিরিজের সেলিং পয়েন্ট কিন্তু আমার কাছে এই তীব্র নাটকীয় নির্মাণই। সেটা মিউজিক, কাহিনী, সিকোয়েন্সের আসা যাওয়া, কস্টিউম, মেকআপ, সব দিক থেকেই। সংলাপগুলো অবশ্য এই নাটকীয়তা একটু যদি পরিহার করত তাহলে আরেকটু ভালো হতো বলে আমার মনে হয়েছে। এর আগে শিহাব শাহিন তার মরিচিকা সিরিজটিতেও কিন্তু একই রকম মেলোড্রামাটিক সংলাপে ভরপুর করে রেখেছিলেন। তবে সব মিলিয়ে সিন্ডিকেট পূর্ণাঙ্গ একটি প্যাকেজ হিসেবে চমৎকার। আদনান দাঁড়াও, কাজটা আজকের মধ্যে শেষ করতে। আফরান নিশো ব্যতিক্রম চরিত্র হিসেবে চমৎকার কাজ করেছেন। মুখ্যত তিনি ক্রেডিট পাবেন মেন্টালি এবং সোশ্যালি চ্যালেঞ্জড একজন ব্যক্তির চরিত্রে অভিনয় করার জায়গা থেকে। তার অভিনয়, সংলাপ, ফেসিয়াল এক্সপ্রেশন ন্যাচারালি চরিত্রের মধ্যে থাকা অসাধারণ ছিল। নাজিফা তুষি এবং তাসনিয়া ফারিন তাদের ক্যারেক্টার এবং উপস্থাপনের দিক থেকে ভালো পারফর্ম করেছেন। আমি বলবো অসাধারণ অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শতাব্দী ওয়াদুদ, রাশেদ মামুন। গল্প এবং অভিনয়ের পাশাপাশি সিন্ডিকেট ওয়েব সিরিজের সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো। একটি গানও রয়েছে যা আমার কাছে বেশ ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে শিহাব শাহিন দর্শকদের জন্য একটি উপভোগ্য কন্টেন্ট নির্মাণ করেছেন, আমি এটাই বলবো। সিরিজটিতে 7টি এপিসোড রয়েছে এবং এপিসোডগুলোর লেংথ একটু লম্বা। আপনারা সময় করে দেখে ফেলতে পারেন শিহাব শাহিনের সিন্ডিকেট। ওয়েব দুনিয়ায় আলাপ ও শ্রুতি হয়ে ফিরেছেন বিক্রম চট্টোপাধ্যায় এবং রূপসা চট্টোপাধ্যায়। রুদ্রবীণার অভিশাপের রহস্যভেদ করতে মরিয়া দুজন। সিরিজের প্রথম 9টি এপিসোডে কাহিনী যেখানে শেষ হয়েছিল, দ্বিতীয় পর্বের শেষ 8টি এপিসোডে সেখানে থেকেই শুরু হয়েছে গল্প। নতুন পর্বে আমানত খানের সবকটি চাকতি সংগ্রহ করতে সফল হয় আলাপ, কিন্তু সালামত ও কেদারের সম্পর্ক নিয়ে নতুন জটিলতার সৃষ্টি হয়। আলাপ শ্রুতি মিলে রাগ সঞ্জীবনী খুঁজতে থাকে, আবার কেদারের পরিচয়ের রহস্যও ভেদ করতে চায়। শেষ পর্যন্ত কি হয় তা হইচই প্ল্যাটফর্মেই দেখে নেওয়া ভালো। রহস্যধর্মী সিরিজে টুইস্ট এবং টার্ন থাকা বাঞ্ছনীয়। তা জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত 8টি এপিসোডের কিছু জায়গায় রয়েছে, বাকিটা গদবাঁধা। আলাপ এবং নাদি এই সিরিজে মুখ্য, শ্রুতি এবং সাজ কেবল পার্শ্ব চরিত্র হিসেবেই রয়েছে। মিউজিক্যাল থ্রিলার রুদ্রবীণার অভিশাপ, তাতে গান অবশ্যই থাকবে, তবে সব গানের থাকার প্রয়োজন ছিল না বলেই মনে হয়েছে। শেষের দিকে আলাপের গানে কিভাবে মরা নদীতে জল এলো সে যুক্তি মনে না আসাই ভালো। গল্পের খাতিরে হয়তো এই ক্রিয়েটিভ লিবার্টি নেওয়া যেতে পারে। আগের এপিসোডগুলোতে নাদ হিসেবে ক্ষুরধার অভিনয় করেছেন সৌরভ দাস। আমি নাটের গুরু, মহাগুরু, রুদ্রপুরের মহাগুরু।
রুদ্রপুরের মহাগুরু হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে একটিই কথা বলা যেতে পারে, একটি সিরিজের মধ্যে রহস্য, প্রেম, আবেগ সমস্ত কিছু দেখাতে চেয়েছেন পরিচালক। মাগরে সাধানি সামা মাতনে মেতেছে কৃষ্ণ সুদামা মাগরে সাধানি সামা মাতনে মেতেছে কৃষ্ণ সুদামা অভিসারিকায় আড়ালে। তবে সিরিজের নতুন এপিসোডগুলোর শুরু ভালো হলেও শেষ কেমন মনোভূত হলো তা আপনাদের বিচার। আসেনি সেবামা মাগরে সাধানি সামা মাতনে মেতেছে কৃষ্ণ সুদামা। হলিউডের বক্স অফিসে এই মুহূর্তে শীর্ষে রয়েছে থর লাভ অ্যান্ড থান্ডার সিনেমাটি। প্রথম সপ্তাহের শেষে ডোমেস্টিক বক্স অফিসে এর আয় প্রায় 150 মিলিয়ন মার্কিন ডলার। এই সিনেমায় রয়েছেন ক্রিস হেমসওয়ার্থ, ক্রিশ্চিয়ান বেল, নাতালি পোর্টম্যানের মতো তারকারা। মার্ভেলের এই নতুন সিনেমাটি বেশ কিছুদিন যে বক্স অফিস সরগরম রাখবে তা বলাই বাহুল্য। তালিকায় 2 নম্বরে রয়েছে মিনিয়ন্স রাইজ অফ দ্য গ্রু সিনেমাটি। 23 জুন এটি রিলিজ পেয়েছিল। সিনেমাটি নির্মাণ করেছেন কাইল বোল্ডা, ব্র্যাড এভেলসন। ব্রায়ান লিঞ্চের গল্পে চিত্রনাট্য করেছেন ম্যাথিউ ফগেল। দ্বিতীয় সপ্তাহে 46 মিলিয়ন মার্কিন ডলার আয়ের পর 2 সপ্তাহ মিলিয়ে এই সিনেমার আয় এখন 210 মিলিয়ন মার্কিন ডলার। টপ গান ম্যাভরিক সপ্তম সপ্তাহ চলছে। এই সপ্তাহে আরও 15.5 মিলিয়ন মিলিয়ে এর আয় এখন বক্স অফিসে প্রায় 600 মিলিয়ন মার্কিন ডলার। বলিউডের বক্স অফিসে এই মুহূর্তে শীর্ষে রয়েছে খুদা হাফিজ চ্যাপ্টার 2 অগ্নি পরীক্ষা সিনেমাটি। এটি রিলিজ পেয়েছে জুলাই মাসের 8 তারিখ। ওপেনিং উইকেন্ডে বলিউডের ডোমেস্টিক বক্স অফিসে এই সিনেমার আয় এখনও পর্যন্ত 6.5 কোটি ইন্ডিয়ান রুপির মতো। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিদ্যুৎ জামওয়াল, কাজেই বুঝতেই পারছেন এটি একটি ধুন্ধুমার অ্যাকশন আর স্টান্টে ভরপুর সিনেমা। এরপরে 2 নম্বরে রয়েছে 1 জুলাই মুক্তি পাওয়া রকেটারি সিনেমাটি, যেটি এখনও দুঃখতে দুঃখতে প্রেক্ষাগৃহে চলছে। প্রায় 2 সপ্তাহ পার করে এর উপার্জন এখনও 12.5 কোটি রুপির মতো। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আর মাধবন। এবার একটা ট্রেলার রিয়াকশন। বিয়ে, সন্তান এবং একটুখানি লেন জায়ান অ্যান্ড মাইজা প্রেজেন্স বায়োস্কোপ 24 আসছে শনিবার রাত 8:30টায়। আবার দেখা হবে সিনেমা ওয়েব সিরিজের নতুন সব খবরাখবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সিনেমার সঙ্গেই থাকুন।